টাকাটা হলো আপনার ঋণ নেওয়া, ঋণ নিয়ে প্রবাসে আসা, ঢোকার পরে ভিতর থেকে বাড়ি থেকে তালা মেরে দিছে। 9 লাখ টাকা? সরি, তাহলে আপনি আমার সাপ্লাই ভেঙে দিয়েছেন কেন? ও ডাল আর আলু দিয়ে খাইছি প্রায় 4 দিনের জায়গায় টাকা জমা দিই প্রায় 2.5 লক্ষ টাকা। 18 দিন গেছে, 18 দিন যাওয়ার পরে আমার ভিসা বন্ধ হয়ে গেছে। আর 1 বছর আগামা দিবে আসার পরে ব্যবহার খুব বাজে। হঠাৎ 10 মিনিট গেছে, এরপরে দেখি আরো 2 জন আসছে। এর মধ্যে বলতেছে না টাকা পয়সা সবকিছু আগে পেমেন্ট করা লাগবে তারপরে ভিসা। কেন আপনি এই প্রবাস জীবনটা চুজ করলেন, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? প্রবাসটা আসলেই শখের বিষয় ছিল, অনেক আশা ইচ্ছা ছিল। আমার পাশের বাড়ির আমার এই বন্ধু, ওই আমার থেকে সবসময় আমরা একসাথে ছিলাম, ওই চলে গেছে আমার ছেড়ে না প্রবাস, ওমান চলে গেছে, ওমান আসতে। আমারও আসার ইচ্ছা ছিল খুব, আমিও যাব। সর্বপ্রথম আমি ওমানের একটা ভিসা কিনি, ওমানের একটা ভিসা লই, তার কাছে টাকা জমা দিই প্রায় 2.5 লক্ষ টাকা। জমা দেওয়ার পরে সে 1 মাসের সময় দিছে। 1 মাসের সময় দেওয়ার পরে প্রায় 18 দিন গেছে, 18 দিন যাওয়ার পরে ওমানের ভিসা বন্ধ হয়ে গেছে, আর যাওয়া পরে নাই। এরপরে ওর থেকে প্রায় টাকাটা ফেরত নিতে 4 মাস সময় চলে গেছে। এখন আপনি যে সৌদি আরব আসছেন, মানে শখের বর্ষে থেকে এখন আপনি প্রবাস জীবন গ্রহণ করতেছেন, আপনি যে দালালের মাধ্যমে আসছেন, সে আপনার কাছ থেকে কত টাকা চার্জ করছে এই সৌদি আরব আসার জন্য? সৌদি আরব আসার জন্য তারপরে আমি বলি তো এই যে ওই এই বিষয়টা ক্যান্সেল গেছে, পরে আমি তার থেকে সৌদি আসার জন্য ট্রাই করতেছিলাম। হঠাৎ করে দালালের সাথে কথাবার্তা, আমার থেকে 5 লক্ষ টাকা চাইছি। 5 লক্ষ টাকা চাওয়ার পরে আমি ওকে 4 লক্ষ টাকা দিব বলে জিনিসটা ভাঙাচোরা করলাম। ভাঙাচোরা পরে ওকে 4 লক্ষ টাকাই দিলাম। দেওয়ার পরে ওর সাথে আমার সাথে কথা হয়েছে, আমাকে মালিকানা বিষয় দিবে এবং কি 1 বছর আকামা দিবে আসার পরে। তো এই কথা পরে আমরা প্রথম অবস্থায় 50,000 টাকা জমা দিই, এরপরে বাদ বাকি টাকা দেওয়ার কথা বলি ওকে যখন বিষয় আসবে তখন। এর মধ্যে বলতেছে না টাকা পয়সা সবকিছু আগে পেমেন্ট করা লাগবে তারপরে বিষয়। তার মানে আপনি এই সৌদি আরব আসার জন্য 4.5 লাখ টাকা খরচ করছেন। হ্যাঁ, টোটাল 4.5 লক্ষ টাকা খরচ গেছে। দর্শক, এখানে একটি কথা বলে নিই, আমরা বাংলাদেশ থেকে আসি অথবা বাংলাদেশি কর্মীরা যারাই সৌদি আরব আসি, আমাদের থেকে খুব বেশি, মানে অতিরিক্ত চার্জ করা হয়। যেটা এখানে আসার পর আমরা শুনতে পাই যে ভিসাটা এত টাকা ছিল, এত টাকা অনেক লাভ করছে। ভাই, লাভ করেন ঠিক আছে, এটা আপনাদের বিজনেস, কিন্তু একটা লিমিট থাকার দরকার লাভের। এখানে যারা এই বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশের মানুষরা অনেক টাকা দিয়ে এই প্রবাসে আসে, সেই ক্ষেত্রে 5 লাখ 6 লাখ এটা একেবারে বেমানা। তো আমি বলবো যে যারাই আপনারা এজেন্সিতে কাজ করেন অথবা এই দালালের কাজ করেন, লোকদেরকে কাজ দেন সৌদি আরব এনে লিমিট অনুযায়ী লাভ করিয়েন। মোহাম্মদ ভাই, আপনি যখন সৌদি আরব আসেন, আপনার দালাল আপনাকে রিসিভ করে কোথায় নিয়ে গেছে? রিসিভ করছে, রিসিভ করতে বলতে আপনার ওই আমার সাথে যা করছে তা আসলে যারা নতুন আসে তাদের সাথে করা ঠিক না। আমারে প্রথম এয়ারপোর্ট থেকে রিসিভ করছে প্রায় ঘন্টা মতো, 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে ছিলাম। দাঁড়ায় নেওয়ার পরে একটা দাম্মাম এয়ারপোর্ট থেকে দাম্মাম আলতোপ্পা একটা রুমে নিয়ে গেছে 2 তলার উপরে। ওই জায়গায় ছিলাম প্রায় 4 দিন। তো 4 দিন, তো 4 দিন আপনাদেরকে কোনো খাবার টাবার দিছে কিনা, কিংবা অথবা 4 দিন আপনি ওই রুমেই ছিলেন নাকি অন্য কোনো জায়গায় ছিলেন, অথবা রুম থেকে বের হয়ে কোথাও ঘুরতে গেছেন কিনা? না, আমরা ওই রুমে ছিলাম। এই আমাদেরকে আনার পরে রুমের ভিতরে যখন ঢুকছি, আমরা ঢোকার পরে ভিতর থেকে বাইরে থেকে তালা মেরে দিছে। তালা মেরে দিয়ে আমরা ভিতরে ছিলাম। 4 দিন খাওয়া দাওয়া তেমন একটা দেয় নাই, ডাল আর আলু দিয়ে খাইছি প্রায় 4 দিন। 4 দিন ওই জায়গায় মিলে খাইছি। এখানে আর একটা কথা বলে নি, যারা দালাল আছেন অথবা এজেন্সি আছেন, ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা ফ্যামিলি ছেড়ে এই দূর প্রবাসে আসি, একে তো আমাদের ফ্যামিলির টেনশন থাকে, তার উপর আপনারা আমাদেরকে খাবারটা ঠিকঠাক মতো দেন না। এটা সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, যে যেরকম মাহবুব ভাইয়ের ক্ষেত্রে হয়েছে। তো আমি একেবারে বিনীত রিকোয়েস্ট করব যে যারাই আপনারা নিয়ে আসবেন, ভাই
সৌদি আরবে এত আহামরি, আপনি যদি 1 কেজি গোস্ত কিনেন 25 রিয়াল, আপনার গোস্ত লাগবে না, আপনি মাছ অথবা সবজি দিয়ে খাওয়ালেও ভালো একটা খাবার আপনি ওনাকে প্রোভাইড করতে পারবেন। তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনি অনেক কষ্ট করে এখানে আসবেন, আসার পরে যদি আপনার মেন্টালিটি খুব প্রেসার থাকবে, এবং কি মেন্টালিটি যে প্রেসারের প্রতি আপনার শরীর অনেকটাই অসুস্থ হয়ে যেতে পারে খাবারের, তার উপরে যদি আপনি খাবার ঠিকঠাক মতো না খান। তো মাহবুব ভাই, এখন দালাল আপনাকে কোন ভিসা দিয়ে নিয়ে আসছিল, অথবা আপনি যখন তার সাথে কথা বলছেন যে আপনি কোন কাজের জন্য বিদেশ যেতেছেন, তো এটা কি কি কাজ ছিল সেটা যদি বলতেন একটু। আমার সাথে হলো চুক্তি হয়েছে আপনার রেস্টুরেন্ট মালিকানা বিষয়। তো এই বিষয়টা যখন আমার কাছে পাঠাইছে দেশে থাকতে, আমি তখন বিষয়টা যখন দেখি লোড আনলোড ওয়ার্কার লেখা, তখন আমি না আইতে চাই। চাওয়ার পরে দিয়ে হে বলতেছে কোনো সমস্যা নাই। আর যারা দেশে যাত্রী বিষয় লইছি দালাল, দালালের এখানে আপন সম্মতি হয়, ওর নাম হলো আলমগীর। হে আমাকে বলছে যে কোনো সমস্যা নাই, মালিকানা ভিসা যেমন করছে মালিকানা ভিসা, এটা একটা পেশা, এটা লেখা থাকে লোড আনলোড ওয়ার্কার লেখা থাকে, ভিসাটা উঠাইতে লোড আনলোড ওয়ার্কার লেখা থাকে, সমস্যা নেই। এরপর আমি কইছি না, আমি যে যামু আমার যাওয়ার লেখা থাকবে, রেস্টুরেন্টের নাম লেখা থাকবে, কোন জায়গায় যামু, ডিউটি অথবা আমার স্যালারি কত হইব, সব কিছু লেখা থাকবে। হে কিছু কোনো সমস্যা নাই। তারপরে দালাল হে বোনের জামার নাম্বার দিয়েছে, যে দালাল সৌদি আরব সামিউল, ওর নাম্বার দেওয়ার পরে আপনার সেই সাথে কথাবার্তা বলে যে আমি যাবো না, আমি তো বিষয়টা আমি আমার এখানে ভাই বন্ধু কয়েকজন আছে সৌদি আরব, ওদের সাথে যোগাযোগ করছি। তো এটা বলতেছে এটা লোড আনলোড ওয়ার্কার, এটা বিষয় হলো আপনার সাপ্লাই বিষয়। আমি তো আপনাদের সাপ্লাই বিষয় নিয়ে নিই, আমি তো আপনাদের 4 লক্ষ টাকা দিছি, আপনি বলছেন সরাসরি মালিকানা বিষয়, তাহলে আপনি আমার সাপ্লাই বিষয় নিতেছেন কেন? ও বলতেছে কোনো সমস্যা নাই, এটা হলো তোমার একটা পেশা, এই পেশাটার নাম দিয়ে আমরা বিষয়টা উঠাই, তোমার মালিকানা বিষয় দেবো। তো এই কথার পরে বাস আমরা আর কিছু কই নাই, এর সাথে চুক্তি একটা যেগুলো করা দরকার কইরা আবার আসলাম। আসার পরে এখানে যখন দামাম এয়ারপোর্টে আসি, আসার পরে ওই একটা ওর মূল মামা হচ্ছে আপনার, ওর নাম হলো আবদুল্লাহ। আবদুল্লাহ আর হলো আবদুল্লাহর ছোটো ভাই, আর এলো এর বাগনা সামিউল, আমি যার মাধ্যমে আইছি। আবদুল্লাহ আছে অথবা এর ছোটো মামা আছে, এভাবে লোক আনে সাপ্লাই বিষয়, মাসের ভিতরে প্রায় 25 জন 30 জন। ওইগুলো কিছু বলে না, ওগুলো যদি বলতো তাহলে ওর থেকে আমার বিষয় নিতাম না আর আসতাম না। ওই আমারে কইছে সমস্যা নেই, আমি ডাইরেক্ট বিষয় লইছি মালিকানা বিষয়, তুমি আসতে পারো, সমস্যা নেই। এ কথার পরে আমি আসছি। আর আমার সাথে আরও 7 জন ছিল, 7 জন ছিল, আরও 7 জন তোমার সাথে আরও, আমি সকালে 7 জন, আরও 3 জন ছিল। ওই 3 জন হয়ে আমাদের বাংলাদেশের এক একজন এক একজন জেলার। তো ওদের সাথে একসাথে আসি। আসার পরে দিয়ে আমাদের এই দামা মিয়াপুর থেকে রিসিভ করে ওর ছোটো মামা। ওর ব্যবহার তেমন একটা ভালো না, এর ব্যবহার খুব বাজে। একটা মানুষ যখন সৌদি আরব আসে, আসার পরে দিয়ে একটা কথা আছে যে কথাবার্তা আছে যে ভাই আপনারা এমএলএ পাঠাইছে, এমএলএ কি আপনারা কি এই লোক, হ্যাঁ, এই ধরনের কোনো কথা নেই। ওই হঠাৎ করে আজকে আমাদের সামনে আসলো, আসার পরে ওই গাড়িটা উঠলো, গাড়িতে উঠলাম, যে গেলাম ভাই কি আশেপাশে কিছু বলে না, উঠতে বলছে ওঠো। তো আমার লোকের বাইরে উঠতেছে, তো আমি বললাম, আমি হেদেরকে জিজ্ঞেস করলাম ভাই একটা পরিচিতি দিব কি বা কি ফাটাইছি, হঠাৎ করে গাড়িতে উঠো, কোন জায়গায় যাবো আমরা? লোক আইসে তো নিশ্চয়ই চিনি, আপনি ওঠেন, সমস্যা না, আসেন। তো আমরা 7 জন উঠলাম, ওঠার পরে দিই এয়ারপোর্ট থেকে দামাম আলতোপ্পা একটা বাসা আছে, ওই বাসার উপরে আমাদের আনছি। আনার পরে দিই আমরা রুমে ঢুকছি, তখন লগে লগে রুম বাড়ি থেকে তালা মারা লক করে দিছে, আর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। ছোটো একটা রুম, ওটার ভিতরে আমরা 4 জন যখন ঢুকি, দেখি ওই জায়গায় আরেকজন আছে আমাদের বয়সী। তোর পরে ওর সাথে যোগাযোগ করলাম, কি আশেপাশে আপনি যাই কী করেন? তো আমি মিলে আইসি, এই আপনাদের যে মিলে আসছেন লোডানোর ওয়ার্কার, যে বিষয় এই বিষয়ে আমার আনছে, হ্যাঁ রেস্টুরেন্টের বিষয়ে কথা বলি। আনার পরে আমার দেশে রাজমিস্ত্রি কাম আমি 2 মাস করছি। 2 মাস করার পরে আমি চলে আসছি যে আমার এই কাজ ভালো লাগে না, আমাদের যেটা দিচ্ছেন এটা দেন। হে করতেছি তুমি বাসায় চলে আসো, বাসায় এসে জমি পর আমরা বাসায় আনছি। যখন বাসায় আনছি কথা শোনার পরে আমরা একটু আনইজি ফিল করছি। আনইজি ফিল করার পরের দিন
হঠাৎ 10 মিনিট গেছে, এরপরে দেখি আরো 2জন আসছে। আসার পরে ওই দুজনের জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন? ওরা বলতেছে, ভাই আমরা আসছি আরো 1 মাস আগে, আমরা এই রুমে ছিলাম, যে জায়গায় কাজে দিছে ওই জায়গায় কাজটা খুব কষ্টকর, 12 ঘন্টা ডিউটি, 1200 টাকা বেতন, আর ওদের হাতটার দেখাইছে, হাতের অবস্থা খুব খারাপ। পরে তার মানে ওনারা কি মাজরায় কাজ করছে? মাজরা মানে কোনো গার্ডেন অথবা কোনো খেজুরের বাগানে কাজ করছে, এটা কি জানতে পারছেন আপনারা? না, মাঝে কাজ করে না, রেস্টুরেন্টে দিছে ওদেরকে দিছে আবা নামে একটা জায়গা আছে, ওই জায়গায় ওরা ওই থালা বাটি ধুয়ে, এটা কি মার্শালা ডিশওয়াশ। ডিশওয়াশ বলে, ডিশওয়াশের কাজ করছে। ডিশওয়াশের কাজ করার পরে ওরা কয়, আমরা এই ধরনের কাজ কোনো সময় করি নাই, আমাদের এভেনলি কাজ করা সম্ভব না। তো ওরা বাসার লোকেশন নিয়ে বাসা চলে আসছে। বাসায় চলে আসার পরে ওদের সাথে এমনি কথাবার্তা বললাম কতক্ষণ। ওরা যখন এগুলো বলছে তখন আরো আনইজি ফিল। আমরা যে 4জন নতুন আসছি, ভাই সবাই আফসোস করতেছি, কি বিষয় আসলাম, মালিকানা বিষয় কই, এখান থেকে ফ্রি বিষয়, সাপ্লাই বিষয়, এখন কোন জায়গায় দেয় না কি করে কিছু তো বুঝতেছি না। পরে কিছুক্ষণ পরে আবার দিয়েছেন, আবার আরো 2জন আসছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা কোন জায়গা থেকে আসছেন? কয়, আমরা নতুন আসছি, আমরা এই মাত্র দামাম এয়ারপোর্ট থেকে আসছি, আমাদের রিসিভ করে আনছি, আপনাদের যে আনছে, আমাদের কাছে যে আনছে ওই লোকই আনছে, এই সামিলের ছোট মামা। আনার পরে দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই এ, আমরা কি কবে আসছেন? আমরা বললাম আমরা এই মাত্র আসছি, আর এই বাইরে আপনাকে আগের ছিল 3জন। আমরা এদের সাথে যোগাযোগ করলাম, আমাদের কি বিষয়ে আসছেন? আমাদের কফি শপে দিবে বসে, বিষয়ের মধ্যে কি লেখা, ওই আমাদের মতো সেম লোড আনলোড ওয়ার্কার লেখা। এরপরে এর একদিনে আমি দিছি 4 লক্ষ টাকা, ওর সাথে আমার লগে চুক্তি 4 লক্ষ, আমি 4 লক্ষ দিছি। আর যারা ওই পরে 2জন আসছে ওদেরকে নিচে 6 লক্ষ টাকা করে, এরা বলছে 6 লক্ষ টাকা করে। 6 লাখ টাকা? হ্যাঁ, 6 লক্ষ। মাত কবি সবের কথা ভাই, বলছি। চিন্তা করতে পারেন, মিডল ইস্ট, গালফ কান্ট্রি, তার উপরে সৌদি আরব, লেবার বিষয়ে আসার জন্য 6 লাখ টাকা মানুষ দিতে রাজি। অথচ যদি আপনি এই 6 লাখ টাকা বাংলাদেশে ইনভেস্ট করতেন, তাহলে অবশ্যই ভালো একটা ব্যবসা আপনি দাঁড়া করাইতে পারতেন। মাহবুব ভাই একটা কথা বলছিল যে, যখন উনি তার দালালের সাথে কথা বলে তাকে যে ভিসাটা দিছে লোড আনলোডিং, তখন সে বলছিল যে আমি তো রেস্টুরেন্টের জন্য যাব, রেস্টুরেন্ট কাজের জন্য যাব, সেখানে রেস্টুরেন্টের যে এগ্রিমেন্ট অথবা রেস্টুরেন্টের নাম সেটা কোথায়? তো এটা একটা পয়েন্ট, আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসগুলা খেয়াল রাখবেন। আপনি কোথায় যেতেছেন, কোন জায়গায় কাজ করতে যেতেছেন, কোন কোম্পানিতে কাজ করতে যেতেছেন, সব কিছু আপনি গুগলে পেয়ে যাবেন। আপনাকে যখন যে কোনো একটা রেস্টুরেন্ট অথবা কোম্পানির নাম বলবে, জাস্ট আপনি এই নামটা লিখে গুগলে সার্চ মারবেন। সার্চ মারলে কি হবে, এটা আদৌ আছে কি না সেটা আপনি পেয়ে যাবেন। এই জিনিসটা অবশ্যই আপনারা যারা আসতে চান, যারা আসতেছেন অবশ্যই খেয়াল রাখবেন। আর একটা কথা, মোহাম্মদ ভাই কিছু কথা বলছিল যে ওনার পরে আগে উনি যে জায়গায় ছিল সেই জায়গায় আরো অনেক লোক আসছে, অনেকজন অন্য জায়গায় কাজ করতে গেছে, কাজ থেকে ফিরে আসছে। এই জায়গায় কাজ থেকে ফিরে আসার একটাই কারণ ভাই, যারা আমরা বাংলাদেশ থেকে আসি আনস্কিল, মানে কোনো কাজ জানি না, যারা কাজ জানে না, এখন আপনাকে যে কাজ দিবে তখন তো আপনাকে এই কাজটা করতে হবে। আমরা তো বাংলাদেশ থাকা অবস্থায় বলি যে যে কোনো কাজ দিবেন আপনি, আপনাকে যে কোনো কাজ দিবে আপনি সেই কাজটাই করবেন, এরকম বলা হয়, কিংবা এরকম বলে আপনারা আসেন। আনস্কিল থাকার কারণে অথবা কাজ না জানা থাকার কারণে আপনাকে যে কোনো কাজ দিলেই আপনি করতে পারেন না, অথবা আপনাকে দেখা গেছে যে আপনি ক্লিনার দিছে অথবা ডিশওয়াশ দিছে, তখন আপনি সেই কাজটা করতে পারতেছেন না, কারণ আপনি ভাই মায়ের হোটেলে ঘুমাইছেন, বাপের হোটেলে খাইছেন। ভাই এটাই বাস্তব। আপনি যখন বাংলাদেশ ছিলেন, এই যে আঙ্গামতো পোলাবেন, এই যে 20, 22, 25 বছর পোলাবেন, হেরা কি 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 আর করে বাংলাদেশে? এসএসসি শেষে পরে দিয়া হয়তো পড়লে পড়লো, না পড়লে বয়ে থাকলো কিংবা ঘুরলো গেল, ওরকম কোনো কাজও করে না। এই ছেলেপেলেদেরকে আমরা বিদেশে আসি অথবা গালফ কান্ট্রিতে যাই, এই কোনো কাজ না জানার কারণে এই আমরা ধরা খাই। তখন আসার পরে বলি যে ভাই কাজ ভালো লাগে না, ভাল লাগে না। ভাই কাজ ভালো লাগে না সেটা না, সেটা বড় বিষয় হচ্ছে গিয়া আপনাকে একটা কাজ চুজ করতে হবে। কাজ চুজ করে সেই কাজের উপর আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। দেন আপনি যে কোনো এজেন্সি অথবা দালালের কাছে গিয়ে বলবেন যে আমি এই কাজ পারি, আমাকে এই কাজটাই তোকে দিতে হবে। দেন আপনি ওই এগ্রিমেন্ট করে আসবে। তো
মহাবুদ ভাই, এখন আপনি তো যে জায়গায় কাজ করতেছেন সেই জায়গায় কি পরিস্থিতি? বেতন আপনাকে কত টাকা ধরছিল, অথবা দালাল আপনাকে কত টাকা বেতন বলে আনছে এই বাংলাদেশ থেকে সৌদি আরব? সৌদি আরব বেতন যেটা বলছে ওইটাই, বেতন বলছে 1200 টাকা। হলো চুক্তি হয়েছে 1200, 1200 রিয়াল। 1200 রিয়াল, 1200 টাকা, 1200 রিয়াল চুক্তি হয়েছে। আর ডিউটি চুক্তি হয়েছে 12 ঘন্টা। এখানে আমি আরেকটা কথা বলি, 1200 রিয়াল, 12 ঘন্টা ডিউটি। সাপোজ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ডিউটি, এটা কোনো ব্যাপার না আমাদের জন্য এখন। কিন্তু এটা পৃথিবীর কোনো জায়গায়, কোনো কান্ট্রিতে আপনি পাবেন না যে বেসিক ডিউটি 12 ঘন্টা। এটা ভাই পাগলও বুঝে যে বেসিক ডিউটি 12 ঘন্টা হবে না। যারা বাংলাদেশ থেকে মানে হুমড়ি খেয়ে আসতেছেন যে আমাকে যেতেই হবে, মানে ওইটাই আমার ফিউচার, আপনি 12 ঘন্টা যদি দেশে কাজ করেন ভাই, মিনিমাম 1000 টাকা আপনার খাড়া হয়ে যাবে। চোখ মুজ্জা কি মোহাম্মদ ভাই, আমি কি ভুল করলাম? না, ভুল না, ঠিক। তবে আমার সাথে যা করছে আসলে তা একটা নতুন, তাদের মাধ্যমে আসছি আমরা বাংলাদেশ থেকে। ওরা আমাদের যেগুলো সেফটি দরকার আসলে ওরা তা দেয় না। আপনার যে দালাল যে ধরনের কাজগুলো করে আনার পরে, এটা কিন্তু ঠিক না। যে ওই যে বললাম যে 6-7 জন আসছে, আসার পরে ফ্যামিলি সবাই আমরা যখন একসাথে, তো এই আমাদেরকে যে খাওয়া দাওয়া যে আমরা ওর বাসার ভিতরে 4 দিন 5 দিন, একদিন 7 দিন, 8 দিন, অথবা কেউ 1 মাসও থাকে। তো 1 মাসও থাকে। আমরা 4 লক্ষ টাকা দিয়ে আসছি, আসার পরে কেউ 5 লাখ, কেউ 6 লাখ টাকা দিয়ে আসছে। আসার পরে ও তো আমাদের একটা জিম্মেদারি হিসাবে আছে না, ওই জিম্মেদারিটা ওই কিভাবে কোনোভাবে পালন করে না। ওই যে বাসার ভিতরে খাওয়া দাওয়া ঠিক নেই, দুপুরের ভাত সন্ধ্যা 5টা বাজে দেয়, সন্ধ্যা 5টা বাজে। আর রাত্রের খাবার দেয় আপনার ভোর 3টা বাজে। আর সকালে কোনো নাস্তা নাই। আমরা বাংলাদেশ থেকে আসার পরে কিছুটা বাংলাদেশি টাকা ভাঙায় কিছুটা রিয়েল নিই ব্যাংক থেকে আসার পরে। আমরা বলছি যে আমাদের টাকা দিয়ে আমরা খাবো, আমাদের বাড়ি যাওয়ার সুযোগ দেন। ও বাড়িতে টোটাল বাড়িতে দেয় না, ওই ওই ভিতরে লক করে রাখছে, লকের ভিতরে। এক হিসাবে জেলখানা আছে খারাপ, বাংলাদেশের যে জেলখানা মনে হয় যেন জেলখানার ভিতরে আসি, তার চেয়ে খারাপ। আর সবাই বাংলাদেশের জেলে থাকতে তো একটা অপরাধ করছি, জেলে গেছি, ওটা ভিন্ন হিসাব। আর ওই জায়গায় তো লাখ লাখ টাকা খরচ করে আসছি ভালো একটা কিছু করার জন্য, আনার পরে যে এই ধরনের কষ্ট, এটা আসলে ঠিক না। এরপরে আপনার যে কাজে দিল 7 দিন পরে, আমার ব্যাপারটা বলি। ওই আমার সাথে যারা ছিল তাদেরকে কোন জায়গায় দিছে জানি না, শুনছি ওদেরকে পরে ওর সাথে যোগাযোগ হয়েছে, কইছে রিয়ে দিয়ে দিছে। কিন্তু আমার সাথে যেটা করছে, আমিও যে জায়গায় কাজে আসছি, আসার পরে ওই জায়গায় ওই যে বললাম পরে 2 জন আছে, পরে 2 জনের পরে আমি যে 3 দিন গেছি, 3 দিনের আগে একদিন, 3 দিন রাত্রের দিন আরেকজন ভাই গেছে এই রুমে। একজন ভাইকে লোকেশন দিয়ে গেছে, ওই আসছে নাকি 8 মাস। ওর নাম মুসা, আমার সাথে এখন কাজ করে। ওই মুসা ভাই 8 মাস হয়েছে আইসে, ওরা দেখছে নাকি ওই আরো 2-3 জায়গায় করছে। এই আমার মধ্যেই একই অবস্থা, রেস্টুরেন্টের বিষয় বলে আসছে 4 লক্ষ টাকা দিয়ে। কাফালা আকামা ওর দায়িত্বে করে দিব লাস্ট মাস শেষ দেখেছে পাসপোর্টের নাম্বারে যে অ্যাকাউন্টটা প্রথমে দেয় 3 মাসের দেয় ওরা। ওদের সাথে চুক্তি হয়েছে কিনা জানি না, কিন্তু আমার সাথে চুক্তি হয়েছে আমার 1 বছরের দিব, 1 বছরের দিবে মালিকানা ভিসা এবং কি কাফালা করে দিবে এর নিজ দায়িত্বে। আর না দিলে সম্পূর্ণ খরচ সে যা গেছে আমার 4 লাখ হেরে দিচ্ছে, 4 লাখ ক্যাশ। আর বাংলাদেশে 50-এর মতো খরচ সব ফেরত দিবে এবং কি আমাকে বাড়িতে পৌঁছায় দিবে। এর জন্য আমার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে। তারপরে যে ও ভাই আসছিল না 8 মাস পরে। এগ্রিমেন্ট হয়েছে বলতে, যে 4 লাখ টাকা দিয়ে আপনি আসছেন, সেটা কি স্ট্যাম্পের উপরে লেখা ছিল যে আপনি যদি কাজ না পান, অথবা আপনি যদি যে কাজ বলে আসছেন সেই কাজ যদি আপনাকে না দেওয়া হয়, যদি আপনি বাংলাদেশ চলে যান, তাহলে সেই 4 লাখ টাকা আপনাকে ব্যাক করবে? 4 লক্ষ টাকা ব্যাক করবে এবং বাংলাদেশের যে খরচ গেছে তাও ব্যাক করবে। হ্যাঁ, এই জায়গা দিক দিয়ে, এই দিক দিয়ে মাহবুব ভাই একটা স্ট্রং কাজ করছে। কারণ হচ্ছে গিয়া অনেক দালাল আছে যে আপনাকে নিয়ে আসলো, নিয়ে এসে সৌদি আরব ছেড়ে দিল, দেন আপনাকে কোনো খোঁজ খবর নিল না। এই দিক দিয়ে মোহাম্মদ ভাই একটা স্ট্রং ডকুমেন্ট রাখছে। মোহাম্মদ ভাই একটা কথা বলছে যে 3 মাসের আকামা দিছে। আসলে ভাই, যারাই আপনারা
গালফ কান্ট্রিতে আসেন, গালফ কান্ট্রি তো বলতে পারি না, যদি সৌদি আরব আসেন, যারাই আসেন, যারা নতুন আসেন, 3 মাসের অটোমেটিকলি একটা মেয়াদ থাকে। এটা নোট করে রাখেন যারা আসতেছেন। সেটা হচ্ছে গিয়ে আপনার যখন ভিসা লাগানো হয় তখন সেটা সেই ভিসাতে মেয়াদ থাকে। তো এটা দালাল দেয় না, এটা দালালের কোনো হাত নেই। এটা আপনি যখন ওনাদের দেশ ভিজিট করবেন সেজন্য আপনাকে 3 মাসের একটা ডেট ওনারা দিয়ে থাকে। তো দেন গিয়ে আপনাকে 1 বছর অথবা তার সাথে যে চুক্তি হয় সেটা আপনাকে করে দেয় অথবা করে দিতে বাধ্য, যদি আপনি তার সাথে সেই কথাবার্তা বলে আসেন। মোহাম্মদ ভাই কি এখনো সেই কাফেলা হয়েছে কিনা অথবা সেই আকামা পাইছে কিনা সেটা মোহাম্মদ ভাইয়ের মুখ থেকে শুনি। তো মোহাম্মদ ভাই, আপনি কি এখনো যে 3 মাস শেষ হওয়ার পর যে আকামাটা সেটা কি আপনাকে করানো হয়েছে, কিংবা সেই আকামা কার্ড কি আপনি এখনো পাইছেন? না, এখনো পাই নাই। ওই যে জায়গা থেকে কাজে দিছি ওই মুসাফেকের সকারে, তো ওই সামুইলের ছোট মামা একটা রাত্রে 7 দিনের দিন রাত 9টার দিকে একটা কার করে আমাদের এখানে দামামা আলফাসিলিয়া তোপ্পা থেকে বাসা থেকে আলফাসিলিয়া আনছে। আনার পরে যে রেস্টুরেন্টে আমরা বর্তমানে কাজ করতেছি দুইজন, মুসা ভাই আর আমি, ওই জায়গায় রাস্তায় হিসেবে রাস্তায় দিয়ে গেছে। রাস্তায় বলতে আমি আর মুসা ভাই যখন রাস্তায় আমাদের গাড়ি থেকে নামাবার পরে দিই, এ আমার একটা নাম্বার দিল। আর আমি নতুন আসছি, আমার নাই সিম, নাই কোনো কথা বলার কোনো ব্যবস্থা। নাম্বারটা হাতে দিয়ে বলতেছে এই জায়গায় দাঁড়ায় থাকো, তোমাদেরকে লোক আসে নিয়ে যাবে। তো ওই গাড়ি চালাই চলে গেছে। চলে যাওয়ার পরে আমার সাথে যে মুসা ভাই আপনার ছিল, ওরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি কোনো বাসা টাসা জানেন, কার জিজ্ঞাসা নাকি নাম্বার টাম্বার কীভাবে জিজ্ঞেসে কার যোগাযোগ করবেন। ওই বলতেছে, ভাই আমি তেমন একটা যেখানে কাজ করছি এখানে তেমন একটা ভাষা শিখতে পারি নাই, আমি তেমন একটা বুঝি না, আমি আপনার মতোই নতুন, আমি এখনো ভাষা ক্লিয়ার করতে পারিনি। তখন আরো খুব ভোগান্তির মধ্যে পড়ে গেছি। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন দাঁড়ায় ছিলাম রাস্তায়। দাঁড়ার পরে প্রায় কান্না করার মতো ভাব, দুজনে কথাবার্তা বলতেছি যে ভাই কোন জায়গা দিয়ে গেলে কিছু একটা ডকুমেন্ট দিয়ে দেবো না, যার মাধ্যমে কাজে দিয়েছি ওরে বুঝিয়ে দিয়ে দেবো আমাদের যে আমরা লোক দিয়ে গেছি, না লোক বুঝিয়ে নেন। কিছু না বলে রাস্তার মধ্যে দিয়ে গেছে। তারপরে যে রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় রয়েছি আমরা, প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দাঁড়ায় রয়েছি। দাঁড়ানোর পর ভিতর থেকে একটা লোক আসে। ওই ভাইয়ের বাড়ি হলো চাঁদপুর, ইব্রাহিম ভাই। তারপরে ইব্রাহিম ভাই বলতেছে, ইব্রাহিম ভাই লোক পরিচিত। পরে প্রথম দেখি ওই লোকটা 1 ঘন্টা পরে রেস্টুরেন্ট থেকে বাইরেছে। বাইরে হওয়ার পরে যে আমি দেখা যায় বোঝা যায় যে বাংলাদেশি। তখন আমি ওকে ডাক দিলাম, ভাই এদিকে আসেন। তো আসলো, আসার পর ভাই বলতেছে আপনারা ব্যাগটা নিয়ে জায়গায় দাঁড়িয়েছেন, কোথা থেকে আসছেন। তো ভাইকে বললাম, ভাই মিলে দালালের একটা নাম্বার দিয়ে গেছে আমাদের, এই নাম্বারটা দিয়ে গেছে, আর বলতেছে ইন্দ্র লোক আমাদেরকে রিসিভ করবে কাজের জন্য। ভাই, আপনারা যারা দালাল আছে আপনাদের কি ন্যূনতম দায়িত্ব নাই যে একটা লোক নতুন আসছে, এক আমার বাংলাদেশ, এটা তো আমার বাংলাদেশ না, এটা তো হচ্ছে অন্য একটা দেশে আসছি কাজ করার জন্য কিংবা প্রবাসে আসছে, ন্যূনতম একটা দায়িত্ব তো থাকার দরকার যে তাকে আমি দিয়ে আসলাম, সে জানে না কোনো কিছু, ভাষা জানে না, তার কাছে কোনো সিম নেই, তার তার সে কোন জায়গায় কাজ করবে সেটাও সে জানে না। তো আপনি মানে রাস্তায় ছেড়ে চলে আসছেন, এটা কি ঠিক হলো? হ্যাঁ, আসলে ভাই নিজের প্রতি একটু দায়িত্ববোধ হন। নিজের প্রতি না, যাদেরকে নিয়ে আসছেন তাদের প্রতি একটু দায়িত্ববোধ হন। কারণ এটা কিন্তু ছেলে খেলা না। ছেলে খেলা না বলতে, আপনি এত টাকা একটা অ্যামাউন্ট চার্জ করছেন, চার্জ করার পরে তাকে নিয়ে আসছেন, নিশ্চয়ই আপনি ওই জায়গায় আপনার বেনিফিট আছে। বেনিফিট না থাকলে তো আপনি ওনাকে নিয়ে আসতেন না। তো নিয়ে আসার পরে একে তো খাবার টাবার খুব, যাই হোক, খাবার টাবারটা আমরা বাদ দিলাম। এখন যে জায়গায় নিয়ে আসছেন, যে জায়গায় কাজ দিচ্ছেন, তার যেই কর্মস্থল সেখানে তো আপনি তাকে বুঝিয়ে দিবেন, অথবা ম্যানেজার থাক কিংবা বস থাক, যেই জায়গায় আপনি কাজ দিবেন সেখানে তো আপনি তাকে বুঝিয়ে দেবেন যে এই হচ্ছে কি আপনার লোক, তাকে আমি দিয়ে গেলাম, সে আপনার কাছে কাজ করবে, আপনার সাথে আমার যে আগে কন্ট্যাক্ট হয়েছে এই সেই লোক। এরকম তো কিছু হওয়ার দরকার, তাই না? যারাই আসতেছেন একেবারে ভাই হুঁশিয়ারভাবে আসেন। আমি বলি না, আমি কাউকে ভয় দেখাচ্ছি না যে আপনারা আসিয়েন না। ভাই, কাম করতে হইলে যে কোনো জায়গায় আপনার কাজ করতে হবে, এখন সেটা বিদেশ হোক কিংবা বাংলাদেশ হোক।
আসার পরে যাতে এরকম ভোগান্তি না হয়, যাতে আপনারা এরকম ভোগান্তি না হন, সেই জন্য আমার এই ভিডিওগুলো দেওয়া। মোহাম্মদ ভাই, আপনাকে তো সেই এক বছরের আকামা দালাল এখন পর্যন্ত করে দিছে কি দেয় নাই? দালাল এখনো আকামা দেয় নাই। এ যে 3 মাসের আকামা নাম্বারটা বাই করে দিছে। তো এই দেওয়ার পরে ধরেন আজকে আমার 2 মাস 15 দিনের মতো যাইতেছে। আর 15 দিন মেয়াদ আছে যে নাম্বারটা দিছে ওই নাম্বারের। তো আমি ওকে ভয় দিছি যে আমার আকামা, যে আপনার সাথে চুক্তি হয়েছে 1 বছর আকামা দিবেন, আকামার কার্ডটা দিয়ে দেন, আকামা 1 বছর আকামা দেন। এ আমাকে বলতেছে আকামা আমি কোত্থেকে দেবো, আকামা আমি দিতে পারবো না, তোমার আমি লোকেশন দিই, তুমি অন্য জায়গায় কাজে যাও, ওই জায়গায় আকামা দিব, কাফালা করে নেবো মালিকে, তুমি আমার বাসায় চলে আসো। আমাকে ওই লোকেশন দিতেছে, মানে আমার সাথে সাথে কথা হয়েছে যে আমি 1 বছর আকামা দিব না, দিতেছে না। আমি বলছি না, আমি বাসায় যাবো না, বাসায় সমস্যা, আপনি আমার আকামা দেন, আকামা দিলে আমি যাই করে করবো, আমার আকামা দেন, যেটা চুক্তি ছিল আকামাটা দেন। এবার আকামাটা দিতেছে না, বলতেছে তুমি আমি তোমার আরেক জায়গায় কাজে দেবো, আরেক জায়গায় কাজে দিলে ওই জায়গায় মালিকে করে নেবো। আমি ওকে প্রশ্ন করলাম আমার মালিক কেমন, তো মালিকে নেই। মালিককে মালিকের কথা বলে আমরা আনছি না আমাকে বাংলাদেশ থেকে, ঠিক আছে, তো মালিক এই জায়গাতে আমি আইয়া মালিকের লোক পরিচয় নেই, মালিক পাই নাই। তো মালিক তো আপনি, জিম্মদার আপনি, তো আপনি দেবেন না 1 বছর আকামা? এই বলতেছে তুমি বেশি কথা কও, বেশি বুঝো, মানে আমার পাওনাটা আমি চাইলে আমি বেশি বুঝি। এই কারণে আমার লগে অনেক কথা কাটাকাটি হয়েছে, বাড়িতে জানাইছি, দেখা যাক বাকিটা কি করে। কিছু জিনিস নোট করে রাখেন। আপনি যখন বাইরে আসবেন অবশ্যই কোম্পানির নাম জেনে আসবেন। তারপরে দেন আপনাকে আকামা করে দিবে কিনা 1 বছরের কিংবা 15 মাসের, সেটা অবশ্যই জেনে রাখবেন। অনেকেই এগুলো জানে না ভাই, অনেকেই বাস ভাই বিদেশ যাবো, বিদেশ আত্মীয় স্বজন গেছে, বন্ধু বান্ধব গেছে, ভাই আমারও যাইতেই হইব। আসার পরে যায় সে সে একেবারে মাইনকে চেপে পয়সা যায়। আর কে নিয়ে আসতেছে তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন। ব্যাকগ্রাউন্ড চেক করবেন বলতে সে আদৌ মানুষকে নিয়ে ভালো কাজ দিছে কিনা, আদৌ যে কথা বলে সেই কাজ করে কিনা, এগুলা অবশ্যই জাস্টিফাই করবেন। আর মোহাম্মদ ভাই মতো একটা স্ট্রং ডকুমেন্ট করে আসবেন, যাতে করে ওই দালাল আপনাকে পরবর্তী পোল্টি না নিতে পারে। তো এখন মোহাম্মদ ভাই, এখন কি সিচুয়েশন আপনার উপর দিয়ে যেতেছে, মানে আকামা নাই, নাকি বেতনও একটু লেট করে দিতেছে, এখন ফ্যামিলি থেকে কোনো প্রেশার আসতেছে কিনা, অথবা আপনি মেন্টালিটি কতটুকু প্রেশারে আছেন এখন? প্রেশার বলতে অনেকটাই প্রেশার। আপনার যে টাকা দিয়ে খরচ করে আসছে, ওই টাকা যদি ক্যাশ থাকতো তাহলে তার প্রবাসে আসা হইতো না, নিজের ক্যাশ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতাম দেশে, ভালো একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম। টাকাটা হলো আপনার ঋণ নেওয়া, ঋণ নিয়ে প্রবাসে আসা, ওই এখন ঋণের টাকা পাঠাতে কষ্ট হইতেছে। ওর সাথে আর আমার সাথে কথা হয়েছে যে আমার আগামাতে হয়ে দিতেছে না, আর আপনার মেয়াদ আসার মতো 15 দিন, 15 দিন পরে আমি এই যে অবৈধ, হঠাৎ পুলিশের সামনেও ফুটতে পারি, আমার কাছে আগামা চাইলে আমি দিতে পারলাম না, তো আমাকে বাংলাদেশে পাঠাই দিই। এখন বাড়িতে পরিস্থিতি শিকার হয়ে আসছি, আমি বাড়ি থেকে চাপ দিতেছে, প্রতি মাসে টাকা পাঠাতে পারতেছি না। রেস্টুরেন্টে দিছি, ওই রেস্টুরেন্টে টাকা নিয়ে সমস্যা, আপনার 1 মাস চলে যায়, এরপর মাসে 15 দিন যাই, এরপরে বেতন পাই। হ্যাঁ, অনেক ঝগড়াঝাটি করা লাগে মোদির, যে ম্যানেজার বলে ওনাকে আমাদের বাংলা ভাষায়, ম্যানেজারের সাথে, ম্যানেজারের কাছে টাকা চাইলে বলে বসের কাছে যাও, যে মালিক, মালিকের কাছে, মালিকের কাছে, মালিকের সাথে আমি বাসা, আমি নতুন, আমি বাসা করবো কিভাবে, মালিকের কাছে কি যাবো, মালিকের কাছে তার কথা বলার মতো কিছু নাই। আর মালিকের প্রতিদিন তার আসো না, মাসে একবার আসে, আমাদের সাথে কথা বলার মতো ইয়ে নাই, সুযোগ নাই। আর তখন বলে মধ্যে যে ম্যানেজার বলে যে তাহলে যে দালালের মাধ্যমে আসে দালালের কথা বল, দালালের মাধ্যমে কথা বলে দালাল বলতেছে 2 দিন ধৈর্য ধরো, 1 দিন ধৈর্য ধরো, 3 দিন ধৈর্য ধরো, এই ধৈর্য দিতে দিতে 1 মাস শেষে, আরেক মাসে 15 দিন চলে যায়, বেতন পায় না। ওখানে বাংলাদেশে প্রতি মাসে 5 তারিখে দেওয়া লাগে কিস্তি। এই ধরনের সমস্যা, অনেক সমস্যা আছে। যাই কারণ আকামাটা যদি পাই তাহলে সব সমস্যার সমাধান হয়, আকামাটা নিতে হবে আর কি। এখন যে অবস্থানে আছেন, কাজের অবস্থান, সেই কাজের অবস্থানটা কি? কাজের অবস্থান বলতে আসছি কাজ করার জন্য, যাই দেয় করা লাগবে, কিছু করার নাই। এর লাগে চুক্তি এসে 12 ঘন্টা ডিউটি, 1200 টাকা বেতন, সব ঠিক আছে, সমস্যা নেই। কাজের সমস্যা নেই, কাজ যেটাই দেয় রেস্টুরেন্ট। আর বাংলাদেশে আমি, আমার নিজের রেস্টুরেন্ট দোকান ছিল,
আইডিয়া আছে, করতেছি, সমস্যা নেই। সমস্যা হলে যে আমরা আকামাটা নাই, কাজ সমস্যা না, কাজ করতেছি, সমস্যা নাই। আরেকটা কথা, যারা আমরা বাংলাদেশ থেকে বিদেশ পাড়ি দিই, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোক ঋণ করে অথবা ব্যাংক থেকে লোন নেয় অথবা কিস্তি নেয়। এটা যদি আপনি অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে চান, পরিবার থেকে সেটা আসে না। এটা খুবই খারাপ। বিজনেস ইজ বিজনেস, বিজনেসের উপর কিছু না। হ্যাঁ, লাভ লস হবে, সেটা তো হবে। এখন যারা বিদেশ আসতেছে তাদেরকে তো হুমড়ি খেয়ে আপনারা টাকা দিতেছেন, কিন্তু বিজনেস করার জন্য তো অনেকে, হ্যাঁ বিজনেস করার জন্য টাকা দেয়, কিন্তু সবাই দেয় এরকম না। কিন্তু বিদেশে নাম শুনলেই সবাই টাকা নিয়ে বসে থাকে, মনে হয় এরকম লাগে। যাই হোক, যারা বিদেশে আসতেছেন অবশ্যই ঋণটা দেখবেন, আসার পর যাতে কারো ঋণ ওরকম ভাবে দিতে না হয়। আর বাংলাদেশ থেকে যারা কর্মী আসতেছে, যারা আসতেছেন, খুব ভালো একটা অ্যামাউন্ট এজেন্সিয়ালরা নিয়ে নিতেছে অথবা দালালরা নিয়ে নিতেছে, যেটা একেবারেই এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন যে নতুন আসলে কি সিচুয়েশনে পড়তে হয় এবং কি কি করতে হয়। তো যারা একেবারে আনস্কিল আছেন, আমি বলবো যে একেবারে না আসার দরকার নাই। আনস্কিল যারা আছেন তারা আসার দরকার নাই, কিছু কাজ শিখে তারপর আসেন, দেন আপনারা কিছু একটা করতে পারবেন। মাহবুব ভাই, শেষ 2 লাইন বলেন যে যারা বিদেশ আসতে চায় তাদের জন্য কি করণীয় এবং দালালের সাথে কি ডকুমেন্টস করে আসলে যাতে বিপদে পড়লেও সেটা কাটিয়ে ওঠা যায়। প্রবলেম বলতে, যদি আপনার মালিকানা বিষয় 100% শিওর দেয়, তা আসেন, সমস্যা নাই। আর এর সাথে একটা এগ্রিমেন্ট করে আসেন, স্টেটমেন্ট যেগুলো আমরা কাগজপত্র করি জমি কেনার ক্ষেত্রে, ওরকম একটা স্টেটমেন্ট সই করে আসেন। এলাকার যারা প্রতিনিধি মাতব্বর আছে ওদের মাধ্যমে, যে আমাকে যাওয়ার পরে কাজ দিবে, ভালো একটা কাজ দিবে, যে বেতন বলে নিতেছে, যে ডিউটি বলে নিতেছে, এবং কি আমার 1 বছর আকামা, অবশ্যই আকামাটা নেবেন। আকামা না নিলে হয়েছে কি, আপনি অবৈধ। অবৈধ বলতে আপনার, আপনি, ওরা প্রথমে সাইকি দালালে আনে আমরা 3 মাসের একটা একামা নাম্বার, যেটা ওটা আমাদের পাসপোর্টে বিশেষ করে থাকে। যখন আমরা বাংলাদেশ থেকে দাম্মাম এয়ারপোর্ট অথবা যে সৌদি রাষ্ট্রে যে কোনো এয়ারপোর্টে নামেন, যে লাস্টে যে আমাদের আপনার ইমিগ্রেশন হয়, ইমিগ্রেশনের মধ্যে যে সিলটা মারে, ওটার যদি মারে ওই দিন থেকে 3 মাসের একটা মেয়াদ থাকে। ওটা কিন্তু আসলে কিন্তু আপনার একামা না, ওই একামা ওই হলো একটা পাসপোর্টের মেয়াদ। ওটা দিয়ে আপনি যে কোনো 3 মাস চলতে পারবেন, ইজি চলতে পারবেন, পুলিশ আপনার কোনো সমস্যা করবেন, ওটা দেখালে চলতে পারবেন। কিন্তু আপনার যদি 4 লক্ষ টাকা নিতেছে, ওই টাকার মাধ্যমে একটা কন্ট্যাক্ট করবেন যে আমার 1 বছর আকামা দিতে হবে। ওই 1 বছর আকামা দিলে কি, যে কোনো রেস্টুরেন্ট আপনাকে প্রথম অবস্থায় দেয়, ওই মালিকগুলোর একটা আকামা করতে একটা খরচ লাগে। যখন আপনার 3 মাসের আকামাটা থাকে না, ওই তারা 3 মাস বলতে বলতে যায়, একটা কাজ আইসেন নতুন শিখা লাগে, ওই শিখতে শিখতে আপনার 3 মাস পার হয়ে যায়, তখন তারা তাদের নিজের টাকা খরচ দিয়ে আপনাকে একামা করতে কাফালা দিতে চায় না বা একামা করতে চায় না। যদি আপনি দালাল থেকে আপনার টাকার মাধ্যমে চুক্তি করে 1 বছরের আকামাটা নেন, তাহলে 1 বছর আপনি 6 মাস করলেন, 7 মাস করলেন, 8 মাস করলেন, আপনি নিজের খরচে, তখন ওই মালিকে চিন্তা ভাবনা করে কাজ তো ওই 27 মাস হচ্ছে আমার কাছে আসে, আর এই না কাজও মোটামুটি পারে, তো আমি ওরে কাফালাটা করে নিই, তবে আমার আকামাটা ওর ব্যবস্থা করে দিই, ওরকম চিন্তা ভাবনা করে। কিন্তু যদি তা না দেয়, আকামা যদি দালালের মাধ্যমে যদি দালাল না দেয়, ওরা দিতে চায় না ওদের কারো টাকা খরচ করে কেউ কারো কিছু করতে চাই। আমি 4 লক্ষ টাকা দিয়ে আসে না দালালের কাছে, ওই দালাল থেকে আপনি পাও না। যেমন আমি পাও না, আমি স্ট্যাম্পে সই করেছি, আমি 1 বছরের আকামাটা পাও না। একটা স্ট্যাম্প করে আসলে, যদি এদেশে আনার পরে যদি দালাল ফুল ডিল হয়, অথবা যে আমি তোমার লগে ধরনের কথা বলি নাই, তখন আপনি ডকুমেন্টটা দেখাতে পারবেন, যাদের এলাকায় যাদের মাধ্যমে করছেন তাদেরকে দেখাতে পারবেন, আপনার টাকা ফিরে দেওয়ার অথবা দিতে পারে, অথবা আপনাকে আকামা দিতে বাধ্য, এই আর কি। অবশ্যই আকামাটা ব্যবস্থা করে দেবেন। তো মাহবুব ভাই যেটা বলতে চাইছিল সেটা আমি একটু ক্লিয়ার করি। বাংলাদেশ থেকে ডাইরেক্ট সৌদি আরব আসেন, আসার পরে যখন আপনাকে দালাল 1 বছরের আকামা একটা রেসিডেন্ট কার্ড যেটা বলে, ওই আকামা যদি আপনাকে দেওয়া হয়, আপনার যদি 1 বছরের আকামা থাকে, তাহলে আপনি যে কোনো রেস্টুরেন্ট বলেন, যে কোনো কফি শপ বলেন, যে কোনো হোটেল বলেন, আবাসিক হোটেল আছে, যে কোনো জায়গায় গেলে আপনাকে ব্লুফে নেবে। ব্লুফে নিবে মতলব হচ্ছে গিয়া আপনার কাছে এখন আপনি যে কোনো রেস্টুরেন্ট অথবা যে কোনো কোম্পানিতে যান, তাকে সেই ভুক্তভোগীরা দিতে হবে না। অর্থাৎ আপনার
আপনাকে যে আকামা করার জন্য যে টাকাটা কোম্পানিকে দিতে হতো সেটা 1 বছরের জন্য আপনাকে দেওয়া লাগবে না। এই জন্যই যাদের আকামা আছে কোম্পানিরা তাদেরকে লুফে নেয় 1 বছরের জন্য। 1 বছরের পর দেন এক্সপায়ার হয়ে গেলে তারা আবার সেটাকে রিনিউ করে দেয়। এরকমই তো বিষয়টা মোহাম্মদ ভাই। হ্যাঁ এরকমই, তারা খরচ লাগে না, তারা রিনিউ করে দেয়। 1 বছর করতেছে আমার কাছে, কাজও পারে। একটা আইডিয়া সাপোজ 1 বছর করলে এক জায়গায় হয়ে যায়, তখন ওই মালিকের চিন্তা করে আমার লোক দরকার, আর ওই কাজও পারে, আমি আরো 1 বছর আবার একামা করে দিই। ওর চিন্তা ভাবনা করে কাফালা করে নেই। আর আমরা যেটা দিয়ে আসছি 3 মাসের একামা, ওটা তো বলতে বলতে জায়গা, আর মালিকে দিতে চায় না, এরকম একটা ঝামেলা ভোগান্তিতে পড়া লাগে। এই হচ্ছে গিয়ে ঘটনা। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আমি আপনাদেরকে জানাইতে পারছি, জানি না কতটুকু জানাইতে পারছি। তো তথ্যগুলা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ছিল। যারা নতুন আসতেছেন এই তথ্যগুলা অবশ্যই নোট করে দেন, দালালের সাথে কথা বলে দেন আসবেন। আসার পরে আপনাকে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে করে আমার এই নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।